সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফেনসন মোহাম্মদিয়া কামিল মাদ্রাসার অনলাইন ক্লাসে তোমাদেরকে সুস্বাগতম। আশা রাখি তোমরা ভালো আছো। এই করোনা পরিস্থিতিতে তোমরা বইয়ের সাথে সম্পর্ক ধরে রেখেছো এবং পড়াশোনা চালিয়ে যাচ্ছ, এটাই আমাদের প্রত্যাশা। তো সুতরাং অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমি ওয়ালিউল্লাহ স্যার আবার তোমাদের সামনে হাজির হয়েছি। আলিম প্রথম ও দ্বিতীয় বর্ষের সম্মিলিত ক্লাস তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিয়ে আমরা সরাসরি ক্লাসে চলে আসি। প্রথম অধ্যায়ের কিছু বিষয় আমরা আলোচনা করেছি। আজকে বাকি কিছু বিষয় আমাদের এই সময়ে, যতটুকু অনলাইন ক্লাসের সময়ে যে কয়েকটি বিষয় আমি আলোচনা করতে পারি, সেই বিষয়গুলি আমি আলোচনা করব। আমি অলরেডি হোয়াইট বোর্ডে কিছু বিষয় লিপিবদ্ধ করেছি: বারকোড, কিউআর কোড, ই কমার্স, সামাজিক যোগাযোগ ও ভার্চুয়াল রিয়েলিটি। তো আমরা প্রথমেই আসি বারকোডে। বারকোড কী জিনিস? বারকোড শব্দটার সাথে তোমরা অনেকেই সবাই পরিচিত, সবাই দেখেছো, হয়তো অনেকেই বুঝতে পারতেছো, অনেকেই বুঝতে পারতেছো না। আমরা যখন বাজার থেকে কোনো পণ্য কিনে নিয়ে আসি, যে কোনো পণ্য, সেটা হোক 2 টাকা দামের শ্যাম্পু, নয় হোক 1000 বা 20,000 টাকা দামের একটা প্রোডাক্ট, কিংবা তোমরা ফ্রিজ নিয়ে আসো, এয়ার কন্ডিশন, যে কোনো দামি জিনিস নিয়ে আসো, প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে দেখবা এরকম সাদা কালো কিছু দাগ কাটা আছে। এটা কি বলা হয়? বারকোড। অর্থাৎ এই পণ্যের যে কোনো একটা পণ্য, ধরে আমি নিলাম এখানে একটা সাবান, কি সাবান? লাক্স একটা সাবান মনে করো। এই লাক্স সাবানের কাভারে বা গায়ে উপরে যে মুরকের গায়ে দেখবে এক জায়গায় এই দাগগুলি দেওয়া আছে। এই দাগগুলি মানে হলো এই পণ্যের যাবতীয় তথ্য। এই পণ্য কি দিয়ে তৈরি, এই পণ্যের দাম কত, সেটা কোথায় উৎপাদিত হয়, সেটা বাজারজাতকরণ কোথায় কোথায় হয়, সেটা কোন দেশি পণ্য, ওই পণ্য তৈরিতে কী কী ম্যাটেরিয়ালস বা উপাদান ব্যবহার করা হয়, এই যাবতীয় তথ্য সম্বলিত যে কোড বা সেটাকে বলা হয় বারকোড। অর্থাৎ এই বারকোডটা আমরা পড়তে পারি না, সেটাকে যে পড়ে সেটাকে বলা হয় কম্পিউটার পড়ে। অর্থাৎ আর একটু সহজ করে বলি, তোমরা যদি সিলেটে কিংবা ঢাকায় কোনো বড় শপিং মেলে তোমরা শপিং করতে যাও, দেখবা ওইখানে কি কাগজে লেখা হয় না বা কম্পিউটারে লেখা হয় না, কি করা হয়? শুধু পণ্যটা হাতে নিয়ে একটা ডিভাইস দিয়ে শুধু পণ্যের মধ্যে একটা লেজার বিম, অর্থাৎ একটা লাল আলু ফেলা হয়। সেই আলু ফেলার মাধ্যমেই পণ্যের যাবতীয় তথ্য কম্পিউটারে চলে যায়। সেটাকে বলা হয় ওসিআর, অপটিক্যাল ক্যারেক্টার রিডার, যার মাধ্যমে ওই পণ্যের যাবতীয় তথ্য কি হয়? কম্পিউটারে যায়। তারপরে সেই কম্পিউটারের মাধ্যমে সেটা লিপিবদ্ধ করা হয়। সেটা হলো বারকোড। আশা রাখি তোমরা বুঝতে পারছো। যদি তোমরা সংজ্ঞায় আসে জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে যে বারকোড কি, যে বারকোড কোনো পণ্যের গায়ে সাদা কালো দাগ সম্বলিত যে কোড থাকে, ওই পণ্যের যাবতীয় তথ্য সম্বলিত যে একটি সংকেত বা কোড থাকে, তাকে বলা হয় বারকোড। এখন বারকোড বিভিন্ন ধরনের হয়, যেমন আমরা আসি, বারকোড হতে পারে এরকম কিউআর কোড, এরপরে আসি মেক্সিকোড, এরপরে আসি কোড 128, কোড 128, এরপরে আসি আমরা কোড 39, অর্থাৎ এই সবগুলাই হলো বারকোডের মধ্যে। যেমন আমরা মোবাইল সেট ইউজ করি, তোমরা কষ্ট করতে পারো স্যার এইগুলা কি লিখলেন। যেমন আমরা মোবাইল ইউজ করি, কেউ ইউজ করি কি আমরা সাধারণ সেট, আবার কেউ অ্যান্ড্রয়েড সেট, আবার কেউ কি উইন্ডোজ ফোন। তেমনই সেই বারকোডের বিভিন্ন সংস্করণ, অর্থাৎ কিছু আপগ্রেড করা হয়েছে, কিছু ব্যাকডেট। এইগুলাই হলো কি বললাম, পরীক্ষা এমসিকিউ আসতে পারে যে মেক্সিকোড, নিচের কোনটি মেক্সিকোড কোনটা, এরকম চিহ্ন থাকলেও অন্যরকম চিহ্ন, এটা হলো মেক্সিকোড। অর্থাৎ পরীক্ষায় আসতে পারে যে কোড 39, এটা নিচের কোনটি সঠিক উত্তর। এখানে তোমরা দিতে পারে বারকোড, কিউআর কোড, আরো অনেক কোড থাকতে পারে। সুতরাং এটা আনসার কি হবে? বারকোড। এরপরে আসি আমরা কিউআর কোড, কুইক রেসপন্স কোড। এই কোডটার সাথে তোমরা অনেকেই পরিচিত, মোবাইলে দেখবে এরকম চিহ্ন,
এটা হলো কুইক রেসপন্স কোড, অর্থাৎ সাদা পটভূমিতে বর্গাকৃতির গ্রিডে সুবিন্যস্ত কালো উপাদান যা ক্যামেরা দিয়ে পড়া যায়। কি বললাম? সাদা পটভূমিতে, সেটা পটভূমিটা হবে সাদা পটভূমিতে বর্গাকৃতির গ্রিডে সুবিন্যস্ত কালো উপাদান যা ক্যামেরা দিয়ে পড়া যায়, এটা হলো কুইক রেসপন্স কোড। কুইক রেসপন্স, যে স্যার বলতে পারো যে স্যার বারকোড আবার কুইক রেসপন্স কি দরকার? বারকোডের থেকে একটু আপডেট হলো কিউআর কোড, অর্থাৎ কিউআর কোডে বারকোডে আমরা যতটুকু তথ্য ধারণ করতে পারি সীমিত, কিন্তু এই কিউআর কোডে আমরা অনেক তথ্য ধারণ করতে পারি, যার কারণে কিউআর কোডটা বারকোডের চাইতে সহজ। আর কিউআর কোডটা কি অর্গানাইজ করা যায় খুব সহজে, যেমন ক্যামেরা দিয়ে আমরা ছবি তুলে আমরা যে কোনো ধরো আমরা ফেসবুকে লগ ইন করবো, ওইখানে আমরা ইচ্ছা করলে পাসওয়ার্ড না দিয়ে আমরা কিউআর কোডের মাধ্যমে আমার ফেস রিকগনিশন দিতে পারি, যে কোনো সংকেত দিতে পারি। সুতরাং বারকোডের চেয়ে কিউআর কোডকে একটু আপডেট ভার্সন। এরপরে আসি ই কমার্স মানে কি? আইসিটির ভাষায় আসলে বুঝবা যে কি ইলেকট্রনিক কমার্স। আর কমার্স হলো ব্যবসা বাণিজ্য। সুতরাং সাধারণভাবে বলতে পারি ইলেকট্রনিক পদ্ধতিতে বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে যে ব্যবসা বাণিজ্য করা হয় তাকে বলা হয় ই কমার্স, বলা হয়। এটার আধুনিক সংস্করণ হতে পারে, আধুনিকভাবে বললে আর একটু আপডেটভাবে বলা যায়, আসলে ই কমার্সটা হলো সফটওয়্যার বা ওয়েবসাইট নির্ভর একটি ব্যবসা বাণিজ্য। কিরকম? আমরা অনেকেই পরিচিত দারাজ অনলাইন, তোমরা অনেকেই দারাজের সাথে পরিচিত আছো, ঠিক না? ওই দারাজ কি, তাদের নিজস্ব ওয়েবসাইট আছে, নিজস্ব সফটওয়্যার আছে। এই সফটওয়্যারের মাধ্যমে তোমরা দারাজে ঢুকে সে 50 টাকার পণ্য থেকে অনেক দামি দামি পণ্য অর্ডার দিতে পারো, সেই পণ্যটা আবার কি ওরা ঘরে পৌঁছে দিয়ে যায়। আমরা যদি সংজ্ঞা সেটা বলতে পারি কি, যে কম্পিউটার বা ইলেকট্রনিক পদ্ধতিতে যে ব্যবসা বাণিজ্য করা হয় তাকে বলা হয় ই কমার্স। ই কমার্সের সংজ্ঞা, ই কমার্সের এক্সাম্পল হতে পারে কি www.daraz.com, বিক্রয়.com, এখানেই.com। অর্থাৎ ওইগুলিতে ই কমার্স বলতে বোঝায় এখানে যত কার্যক্রম, কোনো একটি পণ্যর বাজারজাতকরণ, কোনো একটি পণ্য বিক্রয়, কোনো একটি পণ্য পৌঁছে দেওয়া, যাবতীয় কার্যক্রম এবং টাকা লেনদেন সব কিছুই সম্পন্ন হয় কি ইলেকট্রনিক পদ্ধতিতে। যদি সব কিছু ইলেকট্রনিক পদ্ধতিতে সম্পন্ন হয় তাকে বলা হয় ই কমার্স। অর্থাৎ মনে করো তুমি একটি আধুনিক মানের কি কিনবা, ধরো একটি পাখা কিনবা, সেই পাখার জন্য তুমি দারাজে ঢুকলা, দারাজে ঢুকে ওইখানে বিভিন্ন প্রোডাক্ট দেওয়া আছে ডিসপ্লে করা, তার মানে কি ওইখানে তারা কি করতেছে, মার্কেটিং করতেছে। তুমি এইখান থেকে একটি পণ্য সিলেক্ট করলা, সিলেক্ট করার পরে তারপরে সিলেক্ট করলা, নির্দিষ্ট করলা যে এই পণ্যটা আমার চাই। তারপর কি বলবে, তোমাকে ক্যাশ পেমেন্ট করতে হবে। সেটা কিভাবে পেমেন্ট করতে হবে? বিকাশের মাধ্যমে, রকেটের মাধ্যমে কিংবা ডেবিট কার্ডের মাধ্যমে আমরা পণ্যের দাম পরিশোধ করব। তারপর তারা আমাদের কাছে হোম ডেলিভারির মাধ্যমে সেই পণ্যটা পৌঁছে দেবে। সুতরাং এই সব কিছু সম্পাদিত হয় ইলেকট্রনিক পদ্ধতিতে, এটাকে বলা হয় ই কমার্স। এরপরে আসি সামাজিক যোগাযোগ। এটা আসলে তোমরা সবাই বুঝতে পারছো খুব সহজে। সামাজিক যোগাযোগ কাকে বলা হয়? অর্থাৎ সহজভাবে বলতে গেলে সামাজিক যোগাযোগ হলো সমাজের সকল শ্রেণীর মানুষ বা সমাজের সকল শ্রেণীর মানুষ, ছোট বড়, উঁচু নিচু, ধনী গরিব সবাই যে যোগাযোগ মাধ্যমে নিজেদের তথ্য শেয়ার করতে পারে, বিনিময় করতে পারে, তথ্য আদান প্রদান করতে পারে, সেই মাধ্যমটাকে বলা হয় সামাজিক যোগাযোগ মাধ্যম। আমরা সংজ্ঞা বলতে পারি সামাজিকভাবে বিভিন্ন মাধ্যমের সাহায্যে যে তথ্য আদান প্রদান বা তথ্য বিনিময় করতে পারি সেই ব্যবস্থাটাই কি বলা হয় সামাজিক যোগাযোগ বলা হয়। এখন এই সামাজিক যোগাযোগে কি তোমরা দু একটা নাম বলতে পারবা? আশা রাখি। যেমন আমরা বলতে পারি প্রথমেই কি বলবো, বলো দেখি। ফেসবুক,
এরপরে আসি আমরা টুইটার, সবচেয়ে বেশি পরিচিত যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলি, ফেসবুক আর টুইটার। আচ্ছা, ফেসবুক সম্বন্ধে তোমাদের সবারই মোটামুটি ধারণা আছে। এই ফেসবুকের প্রতিষ্ঠাতা বা জনক কে? মার্ক জাকারবার্গ। এই ফেসবুকের মাধ্যমে সারা পৃথিবীর প্রায় 220 কোটি মানুষ ফেসবুকের সাথে সংযুক্ত। অর্থাৎ সারা পৃথিবীতে যদি 700 কোটি মানুষ হয়, তার 1/3, প্রায় 1/3, 600 কোটি মানুষ হয় 220 কোটি, তার মানে প্রায় 1/3 মানুষ ফেসবুকের মাধ্যমে বিভিন্ন শেয়ারিং, বিভিন্ন তথ্য আদান প্রদান, অডিও, ভিডিও, টেক্সট ইত্যাদি আদান প্রদান করে। আসলে ফেসবুকটাকে আমরা যে কোনোভাবে এখানে ইউজ করতে পারি। সারা বিশ্বের যে কোনো সংবাদ, যে কোনো তথ্য ধরতে পারো, সেটা বাণিজ্যিক হোক, প্রাতিষ্ঠানিক হোক, কোনো সামাজিক ঘটনা, সব আমরা ফেসবুকের মাধ্যমে আমরা সহজেই পেতে পারি। এখন ফেসবুকের সাথে আরেকটা শব্দ জড়িত আছে, সেটা কি বলা হয়? সেটাকে কি বলা হয়? স্ট্যাটাস। অর্থাৎ ফেসবুক ব্যবহার করে যদি কেউ কোনো লিখিত ডকুমেন্ট পাঠায় বা কারো নিজের অবস্থানটা, কোনো তথ্য, নিজের অবস্থান জানিয়ে দেওয়া হয় ফেসবুক ব্যবহার করে, সেটাকে বলা হয় স্ট্যাটাস। এরপরে আসি টুইটারও কি এই ফেসবুকের মতো একটি সামাজিক যোগাযোগ মাধ্যম। টুইটার ও ফেসবুকের মতো একটি সামাজিক যোগাযোগ মাধ্যম। এই টুইটারের জনক হলো জ্যাক জুরসে, ইভান উইলিয়ামস, নোয়া প্লাস ও বিজ স্টুন। এই কয়েকজন হলো টুইটারের জনক। আর টুইটারের বর্তমানে ব্যবহারকারীর সংখ্যা হলো সারা পৃথিবীতে 33 কোটি। ফেসবুকে যেমন স্ট্যাটাস, টুইটারে আছে টুইট বলা হয়। আসলে ফেসবুকটা ব্যবহার করে বিভিন্ন সেলিব্রিটিরা, নামি দামি গায়িকা, নায়িকা, শিল্পপতি, ব্যবসা, বিজনেস ম্যাগনেট, ওরা সাধারণত টুইটার ইউজ করে। ফেসবুকে আমরা কি করতে পারি? লাইক করতে পারি, কমেন্টস করতে পারি, কিন্তু টুইটারে আমরা এগুলো পারি না। টুইটারে কি হয়ে যায়? ফলোয়ার হয়ে যায়। তাহলে আর আমরা যেটা আসছিলাম টুইট হলো ফেসবুকে যেমন আমরা একটা গরুর রচনা যদি মনে করো তোমার বন্ধুর কাছে লিখে দিবা, তুমি এইখানে কমেন্টস কলমে অনেক বড় কমেন্টস করে দিতে পারো। কিন্তু টুইটারে টুইট করবা, ওইখানে নির্দিষ্ট 140 ক্যারেক্টার, 140টা ক্যারেক্টারের বেশি কি লেখা যাবে না। 140 ক্যারেক্টারের যে খুদে বার্তা টুইটার অ্যাকাউন্ট মাধ্যম ব্যবহার করে আদান প্রদান করা হয়, তাকে বলা হয় টুইট। এখন শুধু ফেসবুক না, টুইটার না, সামাজিক যোগাযোগ মাধ্যম আর অনেকগুলি আছে। কি কি? যেমন আমরা ব্যবহার করি হোয়াটসঅ্যাপকে একটি সামাজিক যোগাযোগ মাধ্যম, ভাইবার, তারপরে ইমো, এরপরে আছে কি গুগল প্লাস, স্কাইপি, গুগল ড্রাইভ, ইমেল, এইগুলা সবগুলাই কি সামাজিক যোগাযোগ মাধ্যম। তারপরে আসি ভার্চুয়াল রিয়েলিটি হলো, আমরা এক কথা বলতে পারি, কাল্পনিক বাস্তবতা। কীরকম? আর রাত্রে আমরা ঘুমানোর সময় ঘুমায় অনেকে আমরা স্বপ্নে দেখি, স্বপ্নে সে আমরা চীন দেশে চলে গেছি বা যুক্তরাষ্ট্রে চলে গেছি, কিন্তু আমরা তো সেই যে বিছানায় ছিলাম বিছানায়, কিন্তু এত দূর ঘুরে আসলাম। কিংবা তোমার মামার বাড়িতে, তোমার মামার বিয়েতে তুমি ঘুরে আসলে, কীভাবে হলো? তুমি তো সকালে উঠে বলতে পারতেছো যে আমি এই বিয়েতে এই করলাম, সেই করলাম। তাহলে এই যে ঘটনাটা, এটা কি বলা হয়? ভার্চুয়াল। অর্থাৎ এটা জাস্ট এক্সাম্পল দিলাম। এইরকম যদি কল্পনায় বাস্তবের মতো অনুভূতি লাভ করা যায়, তাকে বলা হয় ভার্চুয়াল রিয়েলিটি। কীরকম? মনে করো তুমি এখানে একটি চেয়ারে বসে আছো, এখন তোমার হাতে গ্লাভস লাগিয়ে দেওয়া হলো, তোমার মাথায় হেড মাউন্টেন লাগিয়ে দেওয়া হলো, শরীরে ড্রেস লাগিয়ে দেওয়া হলো, বিভিন্ন ড্রেস লাগিয়ে দেওয়া হলো, সেটাকে বলে বডি সুইট। এরপরে তোমার হাতে গ্লাভস লাগিয়ে দেওয়া হলো, এরপরে একটা অ্যাপ্লিকেশন ইউজ করা হলো, আর জিওমেট্রি, আর কিছু যেটাকে বলা হয়
কম্পিউটার মাধ্যমে কিছু একটা সফটওয়্যার আছে যেটাকে অটোক্যাড বলা হয়। এইগুলো সবগুলা সংমিশ্রণ করে সুইচ অন করা হলো। তুমি এই চেয়ারে বসে তোমার অনুভূতিটা এমন হবে যে তুমি চাঁদে ঘুরতেছো বা কোনো স্পেসে মহাকাশ যানে বসে আছো আর চাঁদের চারদিক দিয়ে তুমি প্রদক্ষিণ করতেছো। এই যে তুমি এইখানে বসে আছো কিন্তু কল্পনায় যে বাস্তবের মতো উপলব্ধি লাভ করা হয়, এটাকে বলা হয় ভার্চুয়াল রিয়েলিটি। কি বললাম? কল্পনায় বাস্তবের মতো অনুভূতি লাভ করাকে বলা হয় ভার্চুয়াল রিয়েলিটি। এখন যদি তুমি পরীক্ষায় সংজ্ঞাকারে লিখতে চাও যে স্যার ভার্চুয়াল রিয়েলিটি কাকে বলে, সেটা লিখতে পারো আধুনিক যন্ত্রপাতির সহায়তায় কল্পনায় বাস্তবের মতো অনুভূতি লাভ করার যে পরিবেশ সৃষ্টি, সেটা কি বলা হয় ভার্চুয়াল রিয়েলিটি। এখন এই ভার্চুয়াল রিয়েলিটি যদি তুমি অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমার কিছু উপাদান প্রয়োজন। আমি যদি ঘরে বসে বলি যে আমি ভার্চুয়াল রিয়েলিটিতে আছি, আমি চোখ বন্ধ করে স্বপ্ন দেখলাম, তাহলে তো হবে না। তার জন্য আমার কিছু ডিভাইসের প্রয়োজন। অর্থাৎ আমি সংক্ষেপে লিখলাম ভার্চুয়াল রিয়েলিটি মানে ভিআর। ভার্চুয়াল রিয়েলিটির পরিবেশ তৈরির উপাদান। অর্থাৎ এলিমেন্ট অফ অ্যাপ্লাইং ভার্চুয়ালি, অর্থাৎ ভার্চুয়াল রিয়েলিটি অ্যাপ্লাই করার জন্য বা এনভায়রনমেন্টটা তৈরি করার জন্য কি কি উপাদান লাগে। যেমন মনে করো প্রথমে হলো হেড মাউন্টেড ডিসপ্লে। দুই নম্বর হলো রিয়েলিটি সিমুলেটর। রিয়েলিটি সিমুলেটর কি বললাম? হেড মাউন্টেড ডিসপ্লে, রিয়েলিটি সিমুলেটর, ডেটা গ্লোভস। ডেটা গ্লোভস, ডেটা গ্লোভস, বডি সুইট, বডি সুইট। এরপরে আসি অ্যাপ্লিকেশন ও জিওমেট্রি। অ্যাপ্লিকেশন ও জিওমেট্রি। আচ্ছা, প্রথমে আসি আমরা যে বিআর পরিবেশ তৈরির উপাদান সমূহ। এক নম্বরে হেড মাউন্টেড ডিসপ্লে। তোমরা ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারো যে কি বলে বিআর অ্যাপ্লাই করার জন্য একটা চশমার মতো পড়ানো হয়। এটাই হলো হেড মাউন্টেড ডিসপ্লে। অর্থাৎ এটা লাগানোর পরে এটা আমাদের ব্রেনের সাথে একটা কানেকশন হয়। তখন আমাদের চোখে আমরা দেখি না, আমরা কোথায় দেখি? আমরা আমার অন্তর্চক্ষু দিয়ে যেটাকে বলা হয়, সেটার মাধ্যমে আমরা কল্পনার জগতে আমরা ভাসমান হয়ে যাই যে আমি এইখান থেকে চলে যাচ্ছি সেই আল্টারনেটিভ মহাসাগর পাড়ি দিচ্ছি সাঁতরিয়ে, এরকম একটা অনুভূতি। অর্থাৎ একটা ইন্টারফেস ডিভাইস যেটা আমার ব্রেনের হেড মাউন্টেড ডিসপ্লে হলো আমার ব্রেনের সাথে সরাসরি সে কানেকশন করে দিবে। এরপরে হলো রিয়েলিটি সিমুলেটর। এটাও এক ধরনের হার্ডওয়্যার। এটাও কি আমাদের আশপাশের পরিবেশটাকে সে তৈরি করবে। অর্থাৎ হেড মাউন্টেড ডিসপ্লেতে আমি সেই সমুদ্রে ভাসমান হচ্ছি, আটলান্টিক মহাসাগরে সাঁতার দিচ্ছি। সেই সাঁতার দেওয়ার জন্য ওইখানে ঢেউয়ের শব্দ আরও বিভিন্ন এনভায়রনমেন্টে সাপোর্ট করার জন্য
রিয়েলিটি সিমুলেটর লাগবে, ওইখানে বিভিন্ন সেন্সর লাগানো থাকবে। এই সেন্সরের মাধ্যমে সে পরিবেশটাকে একদম তোমাকে বাস্তবতার সাথে মিলিয়ে দিবে। এরপরে ডেটা গ্লাভস, যেটা হলো আমরা গ্লাভস তো বুঝি, ডেটা গ্লাভস হলো হাতে আমরা গ্লাভস পরানো থাকবো, সেটাই এই নর্মাল গ্লাভস না, সেটা হলো ডেটা গ্লাভ। সেখানে বিভিন্ন ডিভাইস ইনপুট করা থাকবে বা সেন্সর লাগানো থাকবে, যার মাধ্যমে আমরা সরাসরি কি হবে আমার পরিবেশটাকে সে চেঞ্জ করে দিবে। অর্থাৎ সবগুলোর কাজেই হলো কি বিআরকে অ্যাপ্লাই করা, ভার্চুয়াল রিয়েলিটিটাকে অ্যাপ্লাই করা, পরিবেশটাকে আমার যেভাবে আমি চাচ্ছি ঠিক এইভাবে যে পরিবেশের সাথে সাপোর্ট করে পুরো পরিবেশটাকে সে কল্পনাটাকে আমাকে 3D অর্থাৎ ত্রিমাত্রিক পরিবেশে সে জীবন্ত করে তুলবে। অর্থাৎ এই ডিভাইসগুলি খোলার পরে আমি বুঝতে পারবো যে আমি এখানে বসে আছি কিন্তু কোথায় আমি ছিলাম। এরপরে বডি স্যুট, বডি স্যুট বলতে আমরা যেটা জ্যাকেটের মতো সেটা হবে, সেখানে বিভিন্ন সেন্সর লাগানো থাকবে, বিভিন্ন ডিভাইস লাগানো থাকবে, যার মাধ্যমে সে আমার বডিটাকেও, আমি চেয়ারে বসে আছি সেটাকে আর সে আর চেয়ারে বসাবে না, সে আমার বডিটাকে এমন একটা পরিবেশ, কৃত্রিম পরিবেশে উপস্থাপন করে দিবে যার মাধ্যমে মনে হবে আমি কি আসলে আটলান্টিক মহাসাগর সাঁতার দিচ্ছি। আর অ্যাপ্লিকেশন হলো বিভিন্ন ধরনের অ্যাপস, এটার সাথে রিলেটেড যে অ্যাপসটা ওই সবগুলোর সাথে কম্বিনেশন করে দিবে, সেটা হলো অ্যাপ্লিকেশন। এরপরে হলো জিওমেট্রিটা হলো সেটা কম্পিউটার অটোক্যাড, এটা একটা সফটওয়্যার, এটা হলো কম্পিউটারে ডিজাইন করা একটা বিষয় যেটা প্রোগ্রামিংয়ের মাধ্যমে করা হয়। অর্থাৎ আমার যে পরিবেশটা, আমি কোথায় আছি আটলান্টিক মহাসাগরে, সে আটলান্টিক মহাসাগরটাকে অ্যাপ্লাই করার জন্য বা ওইগুলাকে অ্যাপ্লাই করার জন্য যে একটা কম্পিউটারে ডিজাইন করা যে একটা পরিবেশ, সেটা হলো জিওমেট্রি। আসলে বিষয়গুলি তোমাদের কাছে নতুন মনে হতে পারে, কোনো বিষয়ে যদি কোনো সমস্যা হয়, প্রথম ক্লাসে আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, আমি আবার ফোন দিলে আমি কথা বলবো। আর যদি তোমরা তারপরেও যদি কোনো বিষয় আরও ডিটেলস বুঝতে হয়, তোমাদের জন্য গুগল আছে, ইউটিউব আছে, তোমরা ওইখানে সার্চ দিয়ে বিষয়গুলি ভালোভাবে বুঝতে পারবা। তো আগামী ক্লাসের জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।